আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অর্থ প্রশাসন বলতে কি বুঝি এবং অর্থ প্রশাসনের প্রধান প্রধান যে দিকসমূহ আছে সেগুলো আলোচনা করুন। এই প্রশ্নটি যদি বিভাগীয় পরীক্ষায় আসে তাহলে কীভাবে লিখবো, তাই না? তো এটা আমরা পারবো, তারপরে আমি একটু আলোচনা করতেছি। আলোচনা করলে অনেক সময় মনে থাকে, শুনলে মনে থাকে। একটি দেশের যে প্রশাসন অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে অর্থ প্রশাসন বলা হয়, তাই না? আরও লিখতে পারি, অর্থ প্রশাসন সরকারের অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সরকার জনগণের কাছে প্রকাশ করে। সরকার বিভিন্ন তথ্য জনগণের কাছে প্রকাশ করবে। অর্থ প্রশাসন দেশের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন করে থাকেন, তাই না? বাজেট প্রণয়ন করে থাকেন এবং অর্থ প্রশাসনের বিশেষ করে বিভিন্ন যে সমস্ত প্রধান প্রধান দিক রয়েছে সেগুলি এই যে আমি এখানে একটা একটা করে আলোচনা করছি, লক্ষ্য করি। তো প্রথমে আসি বাজেট তৈরি। দেশের কর্মকাণ্ড পরিচালনার জন্য, অর্থ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজন সুন্দর একটি বাজেট। আর এই অর্থ প্রশাসন দেশের সম্পদ ও সম্ভাব্য বৈদেশিক ঋণ এবং সাহায্য ইত্যাদি সংগতি রেখে একটি বাজেট প্রণয়ন করে থাকেন, সুষম বাজেট প্রণয়ন করে থাকেন, তাই না? এবার আসি আয়ের উৎস নির্ণয়, তাই না? তাহলে কি দেখলাম যে অর্থ সংক্রান্ত যে দিকগুলো রয়েছে তার মধ্যে বাজেট প্রণয়ন, আয়ের উৎস নির্ণয়। অর্থ প্রশাসনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাষ্ট্রীয় আয়ের উৎস নির্ণয় করা। কোন উৎস থেকে অর্থ আসবে সেগুলো হচ্ছে আয়ের উৎস সঠিকভাবে নিরূপণ করা। প্রকল্প তৈরি, অর্থ প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্ভাব্য আয়ের উৎসের উপর নির্ভর করে বিভিন্ন প্রকল্প তৈরি করা এবং সাময়িক বাজেট তৈরি করা। প্রকল্পের মাধ্যমে তার জন্য সাময়িক বাজেট প্রস্তুত করা। নীতিমালা প্রণয়ন, যে কোনো প্রশাসনের পরিচালনার জন্য প্রয়োজন সুষ্ঠু নীতিমালা, আর সেই নীতিমালাটা বিশেষ করে অর্থ প্রশাসন অর্থ ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়ন করে থাকেন। এছাড়াও হিসাব সংরক্ষণ নিরীক্ষণ সংক্রান্ত আরও কাজ আছে। অর্থ প্রশাসন সুষ্ঠুভাবে অর্থ সম্পাদনের জন্য হিসাব সংরক্ষণ করেন এবং সেগুলো নিরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকেন। আচ্ছা, এছাড়াও বিভিন্ন বিভাগের আর্থিক দিকসমূহ নিয়ন্ত্রণ করে থাকেন। কিছুক্ষণ আগে যেটা বললাম, অর্থ প্রশাসন সরকারের বিভিন্ন বিভাগের আর্থিক ব্যবস্থাপনার দায় দায়িত্ব বহন করার পাশাপাশি অর্থের সুষ্ঠু বন্টন করে সেগুলি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন। এগুলো হচ্ছে অর্থ প্রশাসনের বিভিন্ন দিক। এছাড়া আরও লিখতে পারি আমরা নিজেদের মতো করে, যদি আমাদের জানা থাকে সেগুলি আমরা লিখতে পারি, যেমন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, তাই না? তারপর হচ্ছে কি যে এই রাজস্ব, আয় ব্যয়, বিভিন্ন আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ সহ আরও বিভিন্ন তথ্য আমরা এখানে লিখতে পারি। তো এখানে মূলত আমি যেটুকু বিশেষ করে না লিখলেই নয় সেটুকু আলোচনা করেছি। 5 মার্কসের জন্য এইটুকু অনেক সময় আসে যে অর্থ প্রশাসন কী এবং এর দিকসমূহ কী, এই 5 মার্কসের জন্য অনেক সময় আসে। 10 মার্কসের যদি বলে তাহলে এর চেয়ে আর একটু বেশি লিখতে হবে। অর্থ বিল কাকে বলে এবং অর্থ বিলে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে? প্রশ্নটি 2015 সালে বিভাগীয় পরীক্ষা একবার এসেছিল, তৃতীয় পত্রে, এই বিশেষ করে শিক্ষা ক্যাডারে। যদি আবার এই প্রশ্নটি আবার টিকা আকারেও আসে অনেক সময়। তো যাই হোক, এটা আমরা এইভাবে আলোচনা করতে পারি। অর্থ বিল কাকে বলে সেটা যদি আমরা আলোচনা করি, তো অর্থ বিলের মূলত এখানে কী কী বিষয় উল্লেখ থাকে, কত নম্বর অনুচ্ছেদে বলা আছে সেটা লিখতে হবে। অর্থ বিল হচ্ছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 81-তে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিলসমূহের সকল বা যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলীর সম্বলিত বিলকে বোঝাবে। যেমন এই যে কোনো কর আরোপ করা, নিয়ন্ত্রণ, রদবদল, মৌকুব এবং রহিতকরণ। মৌকুব বা রহিতকরণ, মৌকুব বা মৌকুব এক কথা। সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত বিভিন্ন আইন সংশোধন। সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ প্রদান বা অনুরূপ তহবিল হতে অর্থ দান নির্দিষ্টকরণ সম্পর্কে যে সমস্ত বিল, এগুলোও কিন্তু অর্থ বিল। এছাড়াও আরও রয়েছে, আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায়ের রদবদল বা বিরোধ সাধন করা। সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থ প্রাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ বা দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা, এগুলাও অর্থ বিলের মধ্যে পড়বে। এই যে সংযুক্ত তহবিল বলতে তো আমরা জানি যে এই বিশেষ করে প্রজাতন্ত্রের সরকারি হিসাব যেটি বিশেষ পরিচালিত হয়, তাই না? আচ্ছা, এছাড়াও রয়েছে উপরিউক্ত দফাসমূহ নির্ধারিত যে কোনো একটি বিষয়ের অধীনে আনুষঙ্গিক বিষয়সমূহ, এই যে বিষয়গুলো উল্লেখ আছে সংবিধানে, এই বিল হিসেবে গণ্য হবে, অর্থ বিল হিসেবে গণ্য হবে।
তবে এইখানে কিছু কিছু বিল কিন্তু অর্থ বিল হিসেবে গণ্য হবে না। যেমন সেগুলি কোনগুলি, এই যে 2-এ বলা আছে, কোনো জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড আরোপ করা বা রদবদল করা, কিংবা লাইসেন্স ফি বা কোনো কাজের জন্য ফি বা উসুল আরোপ, বা স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ করা হলে, নিয়ন্ত্রণ করা হলে, রদবদল করা হলে, মওকুফ করা হলে, রহিতকরণ করা হলে এইগুলি এই অর্থ বিল হিসেবে গণ্য হবে না। অর্থ বিল রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হতে হবে। সেজন্য অর্থ বিল প্রস্তুত করা সম্পর্কে যে এখানে বলা আছে 3 নম্বরে, রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময়ে প্রত্যেক অর্থ বিলে স্পিকারের স্বাক্ষরের এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে এটি একটি অর্থ বিল। অর্থাৎ স্পিকার একটা স্বাক্ষরের মাধ্যমে এটি একটি সার্টিফিকেট আকারে সেটি প্রত্যয়ন করবেন, এবং এই অনুরূপ সার্টিফিকেট এর সকল বিষয় চূড়ান্ত হবে, সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। এই সার্টিফিকেটে আরও উল্লেখ থাকবে যে এটি একটি অর্থ বিল, এবং এই বিলের যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত আছে সেইগুলি সার্টিফিকেটের মাধ্যমে সেগুলি চূড়ান্ত করা হলো যে আদালতে পরবর্তীতে এই বিলের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে পরবর্তীতে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না এগুলির ব্যাপারে। এই মর্মে সার্টিফিকেট প্রদান করবেন। কে প্রদান করবেন? স্পিকার। তারপর রাষ্ট্রপতির সম্মতি দিলে সেটি একটি কার্যকরী অর্থ বিলে রূপান্তর হবে। বাজেট কাকে বলে? বাজেট কত প্রকার ও কি কি? এই প্রশ্নটি 2019 সালে একবার এসেছে, 18 সালে একবার এসেছে এবং 16 সালে একবার এসেছে, বিশেষ করে বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা আমরা বিশেষ করে নিজেদের মতো করে আলোচনা করব, তবে একটু তো মিল থাকতে হবে, তাই না, পাঠ্য বইয়ের সাথে। সেজন্য বাজেটের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি: বাজেট বলতে আয় ও ব্যয়ের বার্ষিক আর্থিক পরিকল্পনা। বাজেট হচ্ছে বার্ষিক আর্থিক পরিকল্পনা, এক বছরে কি পরিমাণ আয় এবং কি পরিমাণ ব্যয় হবে সেগুলি পরিকল্পনা করা, তাই না। এটা আরও লিখতে পারি: সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কি পরিমাণ ব্যয় করতে চায় তার সুনির্দিষ্ট এই হিসাবই হচ্ছে, পরিকল্পনাই হচ্ছে সরকারি বাজেট। বাংলাদেশের বিশেষ করে বর্তমানে এই আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন, অর্থাৎ জুলাই 1 তারিখ থেকে জুন 30 তারিখ পর্যন্ত। বাজেট সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। বাজেটে যেমন সরকারি বিশেষ করে সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি সরকারের বিভিন্ন অর্থনীতির চিত্রও ফুটে ওঠে বাজেটের মাধ্যমে। এবং বাজেটে কেবল সরকারি সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবই থাকে না, বরং আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকে বিভিন্ন খাতের জন্য। বাংলাদেশে বাজেট প্রণয়ন করে সাধারণত জাতীয় সংসদ প্রণয়ন করে, তাই না। অর্থাৎ অর্থমন্ত্রী মহোদয় এই জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করার মাধ্যমে সংসদে সেটি অনুমোদন লাভ করবে এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দানের মাধ্যমে এই নির্ধারিত বাজেট পাস হবে এবং সেটি কার্যকর হিসেবে গণ্য হবে ওই অর্থ বছরের জন্য। এইখানে আরও আমরা নিজেদের মতো করে কিন্তু লিখতে পারি। বাজেট কাকে বলে এইখানে আলোচনা করেছি, আরও আমরা নিজেদের মতো করে আরও সুন্দর করে লিখতে পারি। এখানে মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি বিভিন্ন পাঠ্য বইয়ের আলোকে। এবার আসছি বাজেট কত প্রকার ও কী কী। বাজেট বিভিন্ন প্রকার বাজেট আছে, যেমন রাজস্ব বাজেট, তাই না, রেভিনিউ বাজেট যাকে বলে, উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট যাকে বলে, কর্মনিষ্ঠ বাজেট, কর্মসূচি বাজেট, সুষম বাজেট এবং অসম বাজেট। তো এগুলির না এবার একটা একটা করে ব্যাখ্যা দিব। প্রথমে রাজস্ব বাজেট বলতে কি বুঝি? রাজস্ব বাজেট বলতে বোঝায় সরকার, বিশেষ করে রাজস্ব বাজেট রাষ্ট্রের প্রতিরক্ষা, সাধারণ যে প্রশাসন থাকে, সামাজিক কার্যাবলী সহ বিভিন্ন কার্যাবলী এবং কর্মকর্তাদের বেতন, চলতি সরকারের বিভিন্ন চলতি খরচসমূহ, দৈনন্দিন খরচসমূহ নির্বাহ করার জন্য আয় এবং ব্যয় সংক্রান্ত যে সমস্ত বাজেট, সেগুলি হচ্ছে এই রাজস্ব বাজেট। অর্থাৎ রাজস্ব বাজেটের মধ্যে সাধারণত চলতি খরচগুলি অন্তর্ভুক্ত থাকে, বা চলতি আয় সমস্ত ওগুলি নিয়মিত আয় এবং নিয়মিত ব্যয়সমূহ সরকারের অন্তর্ভুক্ত থাকে। মূলধনী বাজেট এছাড়া এখানে আরও লেখা যায়, কিন্তু আমি অল্প করে লিখেছি, ঠিক আছে, অল্প করে লিখেছি। মূলধনী বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্যকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ করার জন্য যে বাজেট, যাকে মূলধনী বাজেট বলে, বা এটাকে বলা হয় উন্নয়ন বাজেটও বলা হয়। এবার আসি কর্মনিষ্ঠ বাজেট। কর্মনিষ্ঠ বাজেট ব্যবস্থা কর্ম প্রয়াসের জন্য কেন্দ্রীভূত থাকে এবং এটা কর্মীদের তালিকা এবং ক্রয় ক্ষমতা প্রদানের পরিবর্তে উদ্দেশ্য সাধনের দিকেই জোর দেয় বেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, কর্মপ্রয়াসের জন্য এই বাজেট কেন্দ্রীভূত থাকে, যাকে কর্মনিষ্ঠ বাজেট বলে। কর্মসূচি বাজেট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাজেট প্রণয়ন এবং সেগুলি বাস্তবায়ন করার জন্য এই কর্মসূচি বাজেটগুলি
বিশেষ করে প্রণয়ন করা হয়ে থাকে। এবার আসি সুষম বাজেট। সুষম বাজেট মানে হচ্ছে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বাজেটে সরকারের সম্ভাব্য আয় ব্যয় সমান হলে আয় যা ব্যয় তাই সমান ইকুয়াল হচ্ছে, তাই না? দিস ইজ সুষম বাজেট, মিলে গেছে দুই সাইড, এটা সুষম বাজেট। অসম বাজেট হচ্ছে যখন কোনো নির্দিষ্ট বছরে বাজেটে সরকারের আয় এবং ব্যয়ের অসমান থাকে, আয় বেশি ব্যয় কম বা ব্যয় বেশি আয় কম, এরকম হতে পারে, সেটাকে অসম বলে। অসম বাজেটই বেশি হয়, তাই না? সমান হওয়ার খুব মুশকিল। এবার আসি অসম বাজেট আবার দুই ধরনের, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট মানে কি? আয় বেশি আছে। ঘাটতি বাজেট মানে কি? ব্যয় বেশি আছে। এখানে বিভিন্ন বাজেটে আয় ব্যয়ের বিশেষ করে তারতম্য হতে পারে, তাই না? তাহলে ঘাটতি পূরণ করার জন্য এই আবার পরবর্তীতে উদ্বৃত্ত অর্থ সম্পূরক বাজেট কি? 2018 সালে এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষার জন্য একবার এসেছিল, তাই না? তা আবার যদি আসে কীভাবে লিখব? সম্পূরক বাজেট হচ্ছে সাধারণত অতিরিক্ত বাজেট অনেকটা। তো এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, কোনো একটি নির্দিষ্ট প্রকল্পে বা খাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে উক্ত অর্থ চেয়ে যে বাজেট প্রস্তুত করা হয় তাকে সম্পূরক বাজেট বলা হয়, ঘাটতি পূরণের বাজেট, তাই না? তো এইখানে সম্পূরক বাজেট একজন সরকারি কর্মকর্তাকে যখন সম্পূরক বাজেট প্রণয়ন করবে এবং সেই ক্ষেত্রে এই বাজেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ঠিক সেই উদ্দেশ্যেই উহা ব্যয় করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, সরকারি নির্দেশ যদি থাকে সেগুলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো ক্রমেই প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে একজন কর্মকর্তাকে। পাশাপাশি আরও যে সমস্ত বিষয় রয়েছে, বাজেটে নির্দিষ্ট বিভিন্ন আইটেম এবং কোডের অনুকূলে বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রকৃত ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে। যে কোডের জন্য যতটুকু অর্থ ব্যয় করা উচিত সেটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং অর্থ মন্ত্রণালয়ের পূর্ব সম্মতি ব্যতীত সম্পূরক বাজেট প্রাপ্তির প্রত্যাশায় কোনো ব্যয় নির্বাহ করা যাবে না। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ব্যতীত এই ব্যয় নির্বাহ করা যাবে না। এবং এখানে আরও বলা হয়েছে সকল শ্রেণীর প্রাপ্তি ও ব্যয় সঠিকভাবে শ্রেণীবিন্যাসপূর্বক বিশেষ করে করা যাবে না। অর্থাৎ শ্রেণীবিন্যাসপূর্বক এই ব্যয় করা যাবে না, আগে শ্রেণীবিন্যাস হবে তারপরে ব্যয় করতে হবে। প্রত্যেক মাসের শেষে সংশ্লিষ্ট অডিট অফিসের সঙ্গে আয় ব্যয়ের হিসাব সমন্বয় করতে হবে। অর্থাৎ আমাদের যে অফিস আছে, অডিট অফিস আছে, সেই অডিট অফিসের সাথে প্রত্যেক মাসের শেষে কত ব্যয় হয়েছে আয় হয়েছে সে সম্পর্কে সমন্বয় করতে হবে এবং অডিট আপত্তি যদি থাকে দ্রুততার সাথে সেটা নিষ্পত্তি করতে হবে। এছাড়া আরও বলা রয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ করে হিসাব ও আর্থিক বিবরণী রিপোর্টসমূহ নির্ভুলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পেশ করতে হবে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই আর্থিক বিবরণী, বিভিন্ন আয় ব্যয় যে যা হয়েছে এই সম্পর্ক বাজেট সম্পর্কিত তার নির্ভুল রিপোর্ট প্রস্তুত করে সেটি পেশ করতে হবে। রাজস্ব বাজেট এবং মূলধনী বা উন্নয়ন বাজেটের মধ্যে পার্থক্য লিখুন। এই প্রশ্নটি বেশ কয়েকবার এসেছিল পরীক্ষায়, বিভাগীয় পরীক্ষায়। তো আবার যদি আসে তো কীভাবে লিখতে পারি, তাই না? প্রথমে আমরা শুরুটা করতে পারি এইভাবে, রাজস্ব বাজেট এবং মূলধনী বা উন্নয়ন বাজেটের মধ্যে নানাবিধ পার্থক্য বিদ্যমান যা নিম্নে আলোচনা করা হলো। এরপরে সংজ্ঞাগত পার্থক্য প্রথমে লিখবো। আমি অনেকে ছক আকারে লেখে, দুই দিকে ছকে দুই সাইডে কলাম করে, আমি ছক ছাড়াই করতেছি, সমস্যা নেই। যেমন সরকারের রাজস্ব আয় এবং ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করতে হয়, আয় ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করতে হয়, তাই না? পরিচালন আয় এবং পরিচালন ব্যয়, সেগুলি হচ্ছে এই রাজস্ব বাজেট। অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনকল্পে যে অর্থ সম্পর্কিত বাজেট প্রস্তুত করতে হয় তাকে মূলধনী বাজেট বলে। মূলধন বাজেটের মাধ্যমে এই বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলী সম্পাদন করা হয়, সেজন্য এটাকে উন্নয়ন বাজেটও বলা হয়। রাজস্ব বাজেটের সামগ্রিক আয় প্রধানত রাজস্ব কর এবং কর বহির্ভূত বিভিন্ন যে সমস্ত রাজস্ব সংগৃহীত হয়ে থাকে সেগুলি হচ্ছে রাজস্ব আয়ের উৎস। অন্যদিকে উন্নয়ন বাজেটের আয় হচ্ছে রাজস্ব বাজেটের উদ্বৃত্ত, অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ অনুদান এর সাহায্যকল্পে যে সমস্ত সংগ্রহ করা হয় বিশেষ করে বৈদেশিক ঋণ অনুদান থেকে, সেগুলি হচ্ছে উন্নয়ন বাজেটের উদ্বৃত্ত। উন্নয়ন বাজেটের বিভিন্ন থোক আকারে অনেক সময় বরাদ্দ দেওয়া হয়, সেগুলো এই উন্নয়ন বাজেটের আয় বা উৎস হিসেবে গণ্য হয়।
এবার আসি রাজস্ব বাজেটের অর্থ প্রধানত দেশ রক্ষা এবং দেশের প্রশাসনিক কার্যাবলী পরিচালনা, যেমন বেতন সহ আরও যে সমস্ত পরিচালন খরচ আছে সেগুলি পরিচালিত হয়। অন্যদিকে উন্নয়ন বাজেটের অর্থ দ্বারা কৃষি, শিল্প, বিভিন্ন পরিবহন ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত উন্নয়নকল্পে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়ে থাকে, তাই না? শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই ক্ষেত্রে। রাজস্ব বাজেটে হলো সরকারের চলতি আয় এবং চলতি ব্যয়ের বিবরণী। অন্যদিকে উন্নয়ন বাজেট হচ্ছে সার্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের একটি বিবরণী। এছাড়া আরও আমরা লিখতে পারি যে রাজস্ব আয় সাধারণত পুনঃপুনিক প্রকৃতির ব্যয়। পুনঃপুনিক মানে কি? বারবার হয়। আবর্তক, ওই যে আবর্তক ব্যয়, আবর্তক আয় ব্যয়ের মধ্যে পড়ে। পুনঃপুনিক মানে বারবার হবে, তাই না? অন্যদিকে উন্নয়ন বাজেটে পুনঃপুনিক প্রকৃতির নয়, মানে বারবার সংগঠিত হয় না। এটা একবার হওয়ার পরে, যেমন বিল্ডিং কি প্রতি বছর বানাবো? নিশ্চয় না। রাস্তাঘাট কি প্রতি বছর বছর তৈরি করে না? ব্রিজ কি প্রতি বছর বছর তৈরি করে না? তো এগুলো হচ্ছে অপুনঃপুনিক, মানে পুনঃপুনিক নয়, বারবার হয় না, এগুলি অনাবর্তক ব্যয়ের মধ্যেও পড়ে। রাজস্ব বাজেটের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রশাসনের সুষ্ঠু পরিচালনা করা। উন্নয়ন বাজেটের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন ও প্রবৃদ্ধি অর্জন করা। রাজস্ব বাজেটের অর্থনৈতিক পরিকল্পনার কোনো সম্পর্ক থাকে না রাজস্ব বাজেটের সাথে, কিন্তু উন্নয়ন বাজেটের সাথে অর্থনৈতিক পরিকল্পনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানে আমরা কিন্তু প্রতি বছর বছর আয় করি, ব্যয় করি, তার উপর ভিত্তি করে রাজস্ব বাজেটের মাধ্যমে হিসাবে ব্যবহার করা হয়, তাই না? কিন্তু উন্নয়ন বাজেটে কতটুকু উন্নয়ন হলো তার একটা কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, উন্নয়ন কতটুকু হলো। সেজন্য বলা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার সাথে অর্থনৈতিক পরিকল্পনার একটি সম্পর্ক রয়েছে উন্নয়ন বাজেটের সাথে। বাট রাজস্ব বাজেটের সাথে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার কোনো সম্পর্ক থাকে না। শিক্ষা বাজেট বলতে কি বোঝায়? অনেক সহজ, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট, তাই না? তো আমরা আরও সুন্দর করে লিখতে পারি, শিক্ষা বাজেট হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক পরিকল্পনা। বাজেট হচ্ছে মূলত একটি আর্থিক পরিকল্পনা, তাই না? আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি বার্ষিক আর্থিক পরিকল্পনা হয় সেটি শিক্ষা বাজেট। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক কর্মসূচি পরিচালনার জন্য আর্থিক সংস্থান এবং আর্থিক লেনদেনসমূহের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে এই শিক্ষা বাজেট, তাই না? শিক্ষা বাজেটের মাধ্যমে সাধারণত যাবতীয় কর্মসূচি, শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশেষ করে পরিচালিত হয় এবং সিদ্ধান্তগুলি গৃহীত হয়। অর্থাৎ শিক্ষা বাজেট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক পরিচালনার জন্য একটি লিখিত পরিকল্পনা, বার্ষিক আর্থিক পরিচালনার জন্য একটি লিখিত পরিকল্পনা, এভাবে লিখতে পারি। রাজস্ব বাজেটের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান বা অধিদপ্তরের কর্মচারীদের বেতন ভাতা, আনুতোষিক, অন্যান্য সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি সহ সকল কিছু প্রতিষ্ঠান দিয়ে থাকেন এই শিক্ষা বাজেটের মাধ্যমে। যেমন টেলিফোন বিল, যানবাহনের জ্বালানি, মেরামত খরচ সহ আরও যে সমস্ত ছোটোখাটো ব্যয় আছে সেগুলো কিন্তু এই শিক্ষা খাতের মধ্যে, শিক্ষা বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, বেতন ভাতা ছাড়াও। তো এখানে আরও আমরা একটু লিখতে পারি, শিক্ষা খাতের উন্নয়ন বাজেটের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সকল প্রকার প্রতিষ্ঠানের উন্নয়নমুখী কর্মসূচি ও প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয়, তাই না? শিক্ষা বাজেটটার মধ্যে উন্নয়ন, রাজস্ব উভয় থাকে। যেমন কিছুক্ষণ আগে দেখলাম বেতন ভাতা দিয়ে পরিশোধ করার জন্য সেটা রাজস্ব বাজেট থেকে আসবে শিক্ষা বাজেটের মধ্যে, এবং উন্নয়নমূলক কর্মসূচিও কিন্তু শিক্ষা বাজেটের কিছু উন্নয়নমূলক কর্মসূচি থাকে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে কোনো নতুন প্রতিষ্ঠান স্থাপন করা, মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, লাইব্রেরি স্থাপন করা, উন্নয়ন করা, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান গবেষণাগার তৈরি করা, যানবাহন ক্রয় শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষা কারিকুলাম উন্নয়নের জন্য বরাদ্দ, এটাও কিন্তু উন্নয়ন বাজেট থেকে আসবে। এবং উপবৃত্তি সংক্রান্ত যে সমস্ত অর্থ সংস্থান শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়, এগুলোও কিন্তু উন্নয়ন বাজেট থেকে আসে। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে ব্যয়, সেটাও কিন্তু উন্নয়ন বাজেট থেকে আসবে। এই যে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের জন্য যে সমস্ত ব্যয় করা হয়, এগুলি সব হচ্ছে এই রাজস্ব বাজেটের এবং উন্নয়ন বাজেট হতে শিক্ষা বাজেটের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের মূল নীতিসমূহ আলোচনা করুন। এই 2015 সালে প্রশ্নটা একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তো আবার যদি আসে কীভাবে লিখবো, তাই না? তো এইভাবে আমরা লিখতে পারি। প্রথমে ভূমিকা লিখব। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুর্নীতি, অস্বচ্ছতা ইত্যাদি কর্মকাণ্ড থেকে রক্ষা পাবার জন্য এবং বৈধতা প্রয়োজনের জন্য এই হিসাব নিকাশের ক্ষেত্রে, আয় ব্যয়ের হিসাব নিকাশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, তাই না? আচ্ছা, নিম্নে শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে মূল নীতিসমূহ ব্যাখ্যা করা হলো, আলোচনা করা হলো।
তাই না? এগুলো আমরা পয়েন্ট আকারেও লিখতে পারি, আবার 1, 2, 3 সিরিয়ালেও লিখতে পারি। যেমন আইন ব্যয়ন কর্মকর্তার মাধ্যমে ব্যয়িত ও বন্টনকৃত সমস্ত টাকার জন্য নির্দিষ্ট ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। আইন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সমস্ত অর্থ ব্যয় এবং বন্টন সংক্রান্ত সমস্ত কার্যাবলীর জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি যথাসময়ে সে প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করবেন এবং এই আয়ের সাথে সংগতি রেখে বাজেট প্রণয়ন করার মাধ্যমে সেটি অনুমোদন করবেন শিক্ষা সংক্রান্ত পরিচালনা কমিটি, বিশেষ করে বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, গভর্নিং বডি যেটা। এছাড়াও নীতিমালার মধ্যে আরও রয়েছে যে প্রতিষ্ঠানের যাবতীয় দৈনন্দিন আয়ের টাকা, যেমন ছাত্রছাত্রীদের বেতন, অনুদান, অন্যান্য তথ্যাদি এই নিকটস্থ ব্যাংকের মাধ্যমে জমাদানের মাধ্যমে সম্পাদিত করতে হবে এবং উত্তোলন করতে হবে ওই ব্যাংক থেকে, সেটি খরচ ব্যাংক চেকের মাধ্যমে করতে হবে। এছাড়াও বিভিন্ন ব্যয় পরিশোধ করার জন্য যদি প্রয়োজন না হলে কোনো অবস্থাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে না, প্রয়োজন এর ব্যতীত উত্তোলন করা যাবে না। দৈনন্দিন খরচের জন্য আইন ব্যয়ন অফিসার কত টাকা হাতে রাখতে হবেন তারও নির্দিষ্ট নীতিমালা স্থির করে দেবেন পরিচালনা কমিটি এবং সেই অনুযায়ী নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে হাতে রাখতে পারবেন। এছাড়াও আরও আছে নীতিমালার মধ্যে এই যে দৈনিক আয় ও ব্যয়ের যে সমস্ত নগদান বই বা ক্যাশ বই থাকে, তাই না, এবং অন্যান্য রেজিস্টার সমূহ যথাস্থানে অনুস্বাক্ষরের মাধ্যমে লিপিবদ্ধ করবেন এবং মাস শেষে ক্যাশ বইতে আয় ব্যয়ের হিসাব সম্পন্ন করতে হবে এবং মাস শেষে খাত ওয়ারি উদ্ধৃত নির্ধারণ করে আইন ব্যয়ন কর্মকর্তা ক্যাশ বইতে তারিখ সহ স্বাক্ষর করবেন প্রতি মাসের শেষে আয় ব্যয়ের উদ্ধৃত বিশ্বের বিভিন্ন রেজিস্টারের যে সমস্ত উদ্ধৃত থাকবে তার পাশে। আইন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে নির্ভুলভাবে প্রস্তুত করবেন, কারণ তার জন্য আইন ব্যয়ন কর্মকর্তা নিজেই দায়ী থাকবেন। মাস শেষে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে ক্যাশ বইয়ের সাথে মিলিয়ে দেখে কোনো প্রকার গরমিল থাকলে ব্যাংকের সহিত যোগাযোগের মাধ্যমে তা সংশোধন করতে হবে। তো এই বিষয়গুলি কিন্তু এই স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই একটি শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে এই বিভিন্ন হিসাব নিকাশ পরিচালনার নীতিমালা থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এছাড়া আরও রয়েছে যে ক্যাশ বই এবং অন্যান্য রেজিস্টারে শুদ্ধভাবে, বিশেষ করে শুদ্ধভাবে কালিতে লিখতে হবে, মানে পেন্সিল দিয়ে না, কালিতে স্পষ্ট করে লিখতে হবে, ঘষা মাজা বা ওভার রাইটিং করা যাবে না, তাই না? তবে অনিবার্য কারণে যদি কোনো অশুদ্ধ অংশ থাকে বা কেটে যদি লিখতে হয়, কোনো কিছু ভুল সংশোধন করতে হয়, তো পরিষ্কারভাবে লাল কালি দিয়ে শুদ্ধ করে উপরে লিখতে হবে, যেটা আমার অশুদ্ধ আছে তার উপরে লিখতে হবে এবং অশুদ্ধটা এক লাইনে কাটতে হবে, ঠিক আছে? এবং অশুদ্ধ অংশটি এমনভাবে স্পষ্ট করে কাটতে হবে যাতে পূর্বের লেখাটা বোঝা যায় যে কী লেখা ছিল। সরকারি অনুদানের টাকা যে খাতে মঞ্জুর করা হয় কেবলমাত্র ওই খাতে ব্যয় করতে হবে, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। সরকারি কোনো অনুদান যদি আসে, যে খাতে আসবে সেই খাতেই ব্যয় করতে হবে, এক খাতে টাকা আর খাতে নেওয়া যাবে না। এছাড়াও আমরা আরও নিজেদের মতো করে যদি কোনো পয়েন্ট লিখতে পারি, আরও একটি পয়েন্ট আছে, রিজার্ভ ফান্ডের টাকা কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষা বোর্ডের লিখিত অনুমতি ব্যতীত উত্তোলন করা যাবে না। রিজার্ভ ফান্ডে যদি টাকা থাকে, সেই রিজার্ভ ফান্ডের টাকা, যেমন অনেক সময় এফডিআর করে রাখে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই ফান্ডের টাকা কমিটির অনুমোদন ছাড়া, বোর্ডের অনুমোদন ছাড়া কোনো ক্রমেই উত্তোলন করা যাবে না। তো এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, একটি একটি করে প্রশ্ন। এর বাইরে আরও যদি আমাদের কোনো পয়েন্ট থাকে নিজেদের মতো করে আমরা সেটা লিখতে পারি, তাই না? এগুলো তো বানিয়েও অনেক সময় লেখা যায়। শিক্ষা বাজেটের জন্য এই যে অর্থপ্রাপ্তির এই অভ্যন্তরীণ যে সমস্ত উৎসসমূহ আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সমস্ত উৎস, সেগুলো কি কি, তাই না? 2009 সালে এই প্রশ্নটা একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তো এখানে সাধারণত দুই ধরনের প্রতিষ্ঠান আছে, সরকারি এবং বেসরকারি। তো সরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত আয়, সে আয়সমূহ সরকারি তহবিলে জমা দেওয়া হয়, আর সরকারি প্রতিষ্ঠানের ব্যয়সমূহ সরকার কর্তৃক বহন করে। সরকারি প্রতিষ্ঠানের ব্যয় সরকার বহন করে, আর সরকারি প্রতিষ্ঠানের আয়সমূহ তহবিলে জমা দেওয়া হয়। যেমন সরকারি প্রতিষ্ঠানের যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পত্তি থেকে আয়ও সরকারি তহবিলে জমা দিতে হয়। যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি ক্যান্টিন আছে, যেখান থেকে প্রায় 80,000 টাকার কাছাকাছি ভাড়া পাওয়া যায়, সেই ভাড়াটা আমরা সরকারি কোষাগারে জমা দিই, পাশাপাশি ছাত্রছাত্রীদের বেতনও জমা দিই, তাই না? আচ্ছা, এই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটনাটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকার কর্তৃক যে সমস্ত অনুদান দেয় এবং বেসরকারি থেকে প্রাপ্ত আয়সমূহ শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি থাকে
বা গভর্নিং বডির নিয়ন্ত্রণাধীনে থাকে এবং প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এটি পরিচালনা করেন। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সমস্ত উৎস হতে অর্থপ্রাপ্তি ঘটে এবং সরকারি যে সমস্ত অনুদান দেয় সেইগুলি গভর্নিং বডির মাধ্যমে, ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এটি পরিচালনা করেন, তাই না? তো এই হচ্ছে এই ভূমিকা আলোচনা। এর পাশাপাশি এইবার আমরা দেখব উৎসগুলো কি কি। যেমন বেসরকারিভাবে পরিচালিত মাধ্যমিক এবং কলেজের আয়ের উৎসসমূহ আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত উৎসসমূহের ক্ষেত্রে যে উৎসগুলি রয়েছে সেগুলো আমি নিচে এই আলোচনা করেছি একটা একটা করে। এগুলি কিন্তু আবার ব্যাখ্যা দিতে হবে, তাহলে আরও ভালো মার্কস পাওয়া যাবে। যেমন সরকারের নিকট হতে প্রাপ্ত অনুদান আবর্তক এবং অনাবর্তক, মানে কিছু কিছু থোক হিসেবে পায় যেটিকে বলে অনাবর্তক, আর যেগুলি প্রতি বছর বছর পায়, প্রতি মাসে মাসে পায় তাকে বলে আবর্তক। স্থানীয় সরকারের নিকট থেকে অর্থপ্রাপ্তি, আচ্ছা এগুলি কিন্তু আবার ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, ফুল মার্কস পাওয়ার জন্য। শিক্ষার্থীর বেতন এবং ফি সমূহ, বিদ্যালয়ের সম্পদ বা সম্পত্তি থেকে যে সমস্ত আয় হয়, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি কর্তৃক প্রদত্ত যে হিতৈষীমূলক চাঁদা বা অনুদান, অর্থাৎ বিভিন্ন সংস্থা বা ব্যক্তি কর্তৃক গণ্যমান্য ব্যক্তি কর্তৃক যে সমস্ত অনুদান, ঠিক আছে, এইগুলো। অকেজ আসবাবপত্র এবং পরীক্ষার খাতাপত্র যে সমস্ত বিক্রি করে যে অর্থ পাওয়া যায় সেটাও উৎস হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এইগুলো থেকে আমরা টাকা পাই আর কি প্রতিষ্ঠানের। বিভিন্ন ফিস, সরকার কর্তৃক বিভিন্ন দান, প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন দান এবং সার্টিফিকেট বিক্রি হতে যে সমস্ত কিছু টাকা পাওয়া যায়, সার্টিফিকেট রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশেষ এবং বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদানের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান হয়তো সামান্য কিছু টাকা নিয়ে থাকে, সেগুলো কিন্তু সরকার এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎসর আয় হিসেবে গণ্য হয়। অর্থাৎ এর বাইরে আরও থাকতে পারে অভ্যন্তরীণ উৎস থেকে আয়, যেমন এই যে পুরাতন বিভিন্ন খবরের কাগজ টাগজ বিক্রয়, তারপরে হচ্ছে কি যে যদি প্রতিষ্ঠানের কোনো ক্যান্টিন থাকে সে ক্যান্টিন থেকেও আমাদের আয় হতে পারে, তাই না? এগুলো আরও আছে, কিন্তু আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি। তো যাই হোক, এর আলোকে আমরা এখন হয়তো নিজেদের মতো করে লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি। শিক্ষা বাজেটের জন্য অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বৈদেশিক উৎসসমূহ কী কী, তাই না? শিক্ষা বাজেটে বিদেশ থেকে যে সমস্ত অর্থ পায় সেগুলি তো বৈদেশিক উৎস। তো শিক্ষা বাজেট সম্পর্কে আমরা কাকে বলে কিছু গুরুত্বপূর্ণ আমরা এখানে ভূমিকা লিখতে পারি প্রথমে। তারপরে এখান থেকে আমি শুরু করতেছি যে শিক্ষা বাজেটের জন্য অর্থপ্রাপ্তির বৈদেশিক উৎসসমূহ নিম্নরূপ। এখানে ভূমিকা আকারে প্রথমে কিছু লিখবো, এটুকু আমি বলি নাই, আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। এবার প্রথমে আসি যে ইউরোপিয়ান কমিশন। আচ্ছা, এগুলোর কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তো বই পড়লে আমরা ব্যাখ্যা পারবো, সহায়ক বই এটার পাশাপাশি যদি আমরা পড়ি তাহলে তো পারবো। ইউরোপিয়ান কমিশন, এরপরে আছে বিশ্ব ব্যাংক, তাই না? এরপরে আরও আছে যে সমস্ত ইউনিসেফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক, তারপরে ইউএনডিপি, এছাড়া আরও রয়েছে সিডা, বিভিন্ন বন্ধু রাষ্ট্রসমূহের দান, যেমন জাইকা মানে কি, জাপানি সংস্থা এটা, তাই না? এরকম বিভিন্ন বন্ধু রাষ্ট্রসমূহের দান। তারপরে এনজিও সমূহের শিক্ষা প্রকল্পের যে সমস্ত বিদেশি সূত্রে প্রাপ্ত অর্থ, এনজিওর মাধ্যমে যে সমস্ত অর্থ পাওয়া যায় শিক্ষার মাধ্যমে। এছাড়াও রয়েছে বিদেশি নাগরিক কর্তৃক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সাহায্য ইত্যাদি। তো এইখানে এছাড়া আরও একটা ছিল ইউএস এইড, তাই না? বিশেষ করে তারপরে আমাদের জানা থাকলে আরও কিছু তথ্য লিখতে পারবো। একটি বিষয় বলে রাখি, এগুলোর কিন্তু ব্যাখ্যা দিতে হবে প্রত্যেকটার। ব্যাখ্যা না দিলে কিন্তু 10 মার্কসের জন্য যদি আসে, ব্যাখ্যা না দিলে 10 মার্কস পাওয়া যাবে না, শুধু সংক্ষেপে লিখলে হবে না। আমি ব্যাখ্যা দিই না, ব্যাখ্যা সবাই পারবে নিজেদের মতো করে, একটু পড়লেই আমরা ব্যাখ্যা পারবো। সবাইকে স্বাগতম। রাজস্ব বাজেট কি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের যে সমস্ত উৎস আছে এর খাতগুলো কি কি আলোচনা করুন। তো এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে কীভাবে লিখবো সেটি আজকের আলোচনা। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু 2024 সালে, 19 সালে এবং 16 সালে এসেছিল বিভাগীয় পরীক্ষায়। আবার যদি আসে কীভাবে লিখবো? প্রথমে বাজেটের সংজ্ঞা লিখবো, রাজস্ব বাজেটের সংজ্ঞা। রাজস্ব বাজেট হচ্ছে আয় এবং ব্যয় সমূহের বাজেট। তারপরেও আরও সুন্দর করে যদি লিখতে চাই এইভাবে লিখবো, যে বাজেটের মাধ্যমে রাষ্ট্রের প্রতিরক্ষা, সাধারণ প্রশাসন, সামাজিক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী সহ বেতন এবং চলতি খরচসমূহ নির্বাহ করা হয় এবং চলতি আয়সমূহ দেখানো হয়, তাকে রাজস্ব বাজেট বলে, তাই না? রাজস্ব বাজেটের অর্থ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মাধ্যমে বা ভ্যাটের মাধ্যমে সংগৃহীত হয়, এটা হচ্ছে মূল উৎস।
সুতরাং যে বাজেট সরকারের চলতি আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকেই রাজস্ব বাজেট বলে, রেভিনিউ বাজেট বলে, তাই না? রাজস্ব বাজেট সরকারের রাজস্ব আয় এবং ব্যয়ের বিশেষ করে চিত্র প্রদর্শন করে। এছাড়াও আরও আমরা নিজেদের মতো করে লিখতে পারি সরকারের বিভিন্ন উৎস থেকে যে আয় ও অর্জিত হয় সেগুলি রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত হয়। নিম্নে এই যে রাজস্ব বাজেটের আয়ের উৎসসমূহ বা উৎসের খাতসমূহ এখন আমরা লিখবো একে একে। তো সবচেয়ে যেটি প্রথমে লিখতে পারে আয়কর, ইনকাম ট্যাক্স। তো আয়কর হচ্ছে একজন ব্যক্তি সর্বমোট করযোগ্য আয়ের উপরে নির্দিষ্ট হারে আয়কর নির্ধারণ করা হয়। তো এই ক্ষেত্রে নির্ধারণের হার এক এক বছরে এক এক রকম থাকে, সেই অংশটা পুরোপুরি এখানে লিখতে হবে। যেমন এই করযোগ্য কত দূর পর্যন্ত কর মুক্ত থাকে, কত টাকার উপর কত % ধরা হয়, সেই বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে দিতে হবে। মিনিমাম 1 পৃষ্ঠার কাছাকাছি, হাফ পৃষ্ঠার কাছাকাছি এই আয়কর ধার্যের নিয়মটা লিখতে হবে। যেমন ব্র্যাকেটে লিখে দিয়েছি, এক্ষেত্রে কর নির্ধারণের বিস্তারিত ব্যাখ্যা করের নিয়ম অনুযায়ী লিখতে হবে, কর ধার্যের নিয়ম অনুযায়ী। পরীক্ষা তো আর এইটুকু লেখা যাবে না ব্যাখ্যার মধ্যে, এখানে নিয়মটা লিখে দিতে হবে। আমি লিখে দিই নাই, কারণ প্রতি বছর বছর এটা চেঞ্জ হয়, সেজন্য চেঞ্জের উপর নির্ভর করে আমরা তথ্যের উপরে লিখব। এরপর আসি মূল্য সংযোজন কর বা মূসক, যাকে বলে মূসক। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাই না? ভ্যাট এর পূর্ণরূপ। বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপরে, বিশেষ করে বাণিজ্যিক পণ্যের উপরে এই 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট ধার্য করা হয়। 1991 সালের 1 জুলাই থেকে এই মূল্য সংযোজন কর চালু হয় এবং তখন থেকেই ব্যবসায়িক পণ্যের উপরে 15% হারে ভ্যাট প্রদান করে থাকে। আচ্ছা, এখানে কিন্তু আমি অল্প অল্প করে লিখছি, তো এইটুকু মনে থাকলে আমরা আরও কিন্তু এর উপর ভিত্তি করে লিখতে পারবো, তাই না? এই প্রশ্নটা যদি 20 মার্কসের আসে তাহলে কিন্তু অনেক বড় করে লিখতে হবে। তা আমি মূলত যেটুকু মনে থাকলে পরে বাকিটুকুও লিখতে পারবো, আমি সেটুকু জাস্ট অল্প সময়ের মধ্যে নিট আলোচনা করতেছি, এর উপর ভিত্তি করে আমরা আরও লিখতে পারবো। ভূমি রাজস্ব আসি। ভূমি রাজস্ব সরকারের আয়ের আরেকটি প্রাচীন উৎস। সরকারের বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন ভূমির উপর 25 বিঘা জমির চেয়ে অধিক জমির উপর, এই 25 বিঘার চেয়ে অধিক যার জমি থাকে তার উপরে ভূমি রাজস্ব কালেক্ট করা হয়, তাই না? এরপরে আসি আবগারি শুল্ক। আচ্ছা, আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক কিন্তু এক ধরনের ট্যাক্স, কিন্তু সেই ট্যাক্স কি? এই যে আবগারি শুল্ক হচ্ছে সরকারের আয়ের আরেকটি উৎস। সরকার বিভিন্ন পণ্য সামগ্রীর উপর, বিশেষ করে এই যে চা, চিনি, তামাক, কেরোসিন, সিগারেট, দিয়াশলাই, প্রসাধনী সামগ্রী, ওষুধ ইত্যাদির উপরে আবগারি শুল্ক ধার্য করে থাকে, তাই না? আবগারি শুল্ক এক ধরনের ট্যাক্স, যেটি এইসব নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে এই ট্যাক্সটা মূলত ধার্য করা হয়ে থাকে, যাকে আবগারি শুল্ক বলা হয়। এরপর আসি বাণিজ্যিক শুল্ক। বাণিজ্য শুল্ক মানে আমরা অনেক সময় এই যে বাণিজ্য শুল্ক সরকারের আরও একটি আয়ের উৎস। বিভিন্ন প্রকার বাণিজ্যিক কার্যক্রম সংগঠিত হওয়ার সময় ব্যবসায়ীদের যে শুল্ক প্রদান করা হয় তাকে বাণিজ্যিক শুল্ক বলে। বাণিজ্যিক শুল্ক যেমন নগর শুল্ক সহ আরও কিছু বাণিজ্যিক শুল্ক রয়েছে, তাই না? যেমন আমরা বলতে পারি যে আমদানি রপ্তানি করার সময় যে শুল্ক ধার্য করা হয়, এগুলোও কিন্তু এই বাণিজ্যিক শুল্কের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে আসি রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প। আচ্ছা, এখানেও কিন্তু সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। যেমন বর্তমানে রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত আয় সরকারের একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে গণ্য। যেমন জমি জমা, যানবাহন, বাড়িঘর ইত্যাদি স্থানান্তরের ক্ষেত্রে, দলিলপত্র রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প বাবদ আয় করে থাকে, তাই না? এবং এখান থেকে বিভিন্ন সময় এই সরকারের কাছ থেকে আমরা ট্যাক্স দিয়ে একটা কাগজ কিনি, তাই না? টাকা দিয়ে একটা কাগজ কিনি। যেমন 500 টাকার একটা স্ট্যাম্প যদি কিনি, ওই কাগজটার দাম তো 1 টাকা 2 টাকা, কিন্তু এর একটা ভ্যালু আছে যেটি গভর্নমেন্ট কালেকশন করে। সেজন্য এই রেজিস্ট্রেশন করার জন্য এবং স্ট্যাম্প ক্রয়ের জন্য আমরা যে ব্যয় করি সেটা সরকারের আয়। এবং আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন দলিলপত্র, পাসপোর্ট, চিঠিপত্র, অন্যান্য যে সমস্ত ওই ক্ষেত্রে যে সমস্ত স্ট্যাম্পের প্রয়োজন হয়, বিভিন্ন ডিড, চুক্তিপত্র করার সময় যে সমস্ত স্ট্যাম্প প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু সরকারের আরও একটি আয়ের উৎস। এরপরে আসি এই বিনিয়োগ ও ঋণ থেকে আয়, তাই না? বিনিয়োগ, সরকারের যদি অর্থ থাকে সেই অর্থ বিনিয়োগ করে সেখান থেকে লভ্যাংশ পায়, লাভ পায়, যেটা সরকারি আয়ের উৎস। এবং সরকার যেখান থেকে এই বিনিয়োগ করবে সেখান থেকে এই যে লভ্যাংশ আকারে পাবে, যেগুলি আয়ের উৎস হিসেবে গণ্য হয়। অন্যদিকে সরকার আবার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আর্থিক সংস্থাকে সুদের বিনিময়ে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে, বন্ড প্রদান করে, তাই না? সরকারি বন্ড আছে বিভিন্ন রকম, সেগুলি এই সরকারের আরও একটি আয়ের উৎস। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে বিনিয়োগ থেকে যে লাভ হয় সেটা একটা আয়ের উৎস। আবার সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয় বিভিন্নভাবে, সেগুলোও কিন্তু সরকারের অর্থপ্রাপ্তির একটা উৎস, তাই না? আচ্ছা, এরপর আসি সেবা প্রদান। সরকার কিছু সেবা প্রদান করে থাকে, সেখান থেকেও আয় হয়। যেমন বিদ্যুৎ সেবা, গ্যাস সেবা সহ আরও কিছু সেবা প্রদান করে থাকে, সেগুলি সরকারের একটি আয়ের উৎস।
আচ্ছা, এগুলি কিন্তু আরও আমাদের এই বিশেষ করে ব্যাখ্যাকারে বিস্তারিত যদি জানা থাকে আমাদের, এগুলো তো সহজ, তাই ব্যাখ্যা আমরা আরও বড় করে লিখতে পারবো, তাই না? ওই কিছুক্ষণ আগে বললাম সে কথাটা আবারও বলছি, যদি 20 মার্কসের আসে তাহলে কিন্তু বড় করে লিখতে হবে। রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন কিছু ব্যাংক রয়েছে, বিমাও রয়েছে, যেগুলি এই লভ্যাংশ, সেখান থেকে লভ্যাংশ বা লাভের অংশ পায়, সেটাও কিন্তু এই সরকারের আয়ের আর একটা উৎস। যাতায়াত খাত, যাতায়াত খাত থেকেও বিভিন্ন সময় সরকার কিছু অর্থ পেয়ে থাকে, যেগুলি যাতায়াত খাত থেকে আয় হিসেবে গণ্য করা হয়। যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বিআরটিসি, তাই না? এগুলি সরকারি যে সমস্ত রাজস্ব খাতে যে সমস্ত ট্রান্সপোর্ট রয়েছে, তাই না, স্থলপথ, জলপথ, আকাশপথে, সেখান থেকে কিন্তু এই রাজস্ব আয় সংগ্রহ করা হয়, যেটি সরকারের আরও একটি আয়ের উৎস বা প্রাপ্তির উৎস। ডাক, তার ও টেলিফোন, তাই না? ডাক বিভাগ সরকারের রাজস্ব আয়ের আরও একটি উৎস। তাছাড়া টেলিফোন, ফ্যাক্স সেবা দিয়ে সরকার কিছু রাজস্ব সংগ্রহ করে, এই বিটিআরসি, যেগুলি আরও একটি আয়ের উৎস হিসেবে গণ্য। এছাড়াও ইন্টারনেট সেবা দিয়ে থাকে বর্তমানে গভর্নমেন্ট, সেখান থেকেও কিন্তু আয় হয়। এই টেলিফোনের যে সমস্ত বিশেষ করে এই বিভাগ দিয়ে থাকে, তাই না, তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়। তো প্রিয় সুধীবৃন্দ, এছাড়াও আমরা আরও আয়ের উৎস যদি আমাদের হয়তো জানা থাকলে আমরা সেইগুলা উপস্থাপন করতে পারি। যেমন বর্তমানে এই সরকার বিভিন্ন এই ক্লাউড অর্থাৎ অনলাইন সেবা প্রদান করে থাকে, সেখান থেকেও কিন্তু আমরা এই আয়ের উৎস হিসেবে সরকারের কিছু আয় পেয়ে থাকে। আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে জরিমানা সহ আরও বিভিন্ন তথ্য কালেক্ট করে থাকে সরকার, সেগুলিও আয়ের উৎস। তো যাতায়াতের পরে আরও একটি খাত হচ্ছে এই যে ডাক, তার ও টেলিফোন, এখান থেকেও কিন্তু সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে, আয়ের উৎস হিসেবে গণ্য। কারণ বর্তমানে এই যে ইন্টারনেট, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই ইন্টারনেট সহ আরও যে সমস্ত টেলিফোন, ফ্যাক্স ইত্যাদি থেকে সরকার আয় অর্জন করে থাকে। এখানে ব্যাখ্যাগুলো আরও বড় করে লিখতে হবে, আমি ছোটো করে লিখতেছি সময় সেভ করার জন্য। সরাসরি বিশেষ করে সরকারি সবচেয়ে আয়ের আরও একটি উৎস হচ্ছে এই বিশেষ করে বর্তমানে বাংলাদেশে 3টে সমুদ্র বন্দর রয়েছে, যেমন চট্টগ্রাম সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, তাই না, যেখান থেকে সরকার প্রচুর পরিমাণে আয় করে। সরকারের বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আছে সেখান থেকেও আয় হয়, তাই না, সরকারের বনজ সম্পদ, গ্যাস, কয়লা, চীনামাটি সহ আরও যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে সরকার রাজস্ব সংগ্রহ করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন অনুদান ও সাহায্য, সরকারের আরও একটি অন্যতম উৎস হচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুদান সরকার পেয়ে থাকেন, ঠিক আছে। এছাড়াও ভ্রমণ কর, পেট্রোল ও গ্যাসের উপর যে সমস্ত কর, সেচ প্রকল্প, প্রমোদ কর এবং সম্পত্তির ক্ষেত্রে আরও যে সমস্ত কর ধার্য করা হয়। এছাড়াও আরও যে বিভিন্ন সরকারের যে সমস্ত উৎস রয়েছে যেগুলো আমাদের জানা আছে, এর পাশাপাশি আমরা লিখতে পারি, তাই না, সরকার বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করে থাকে। তো আরেকটা সেবা থেকে তো সরকার আয় পায়, সেটি হচ্ছে ওই যে ব্যান্ডউইথ, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সরকার যে বিটিআরসি যে সমস্ত টাকা পায়, বিভিন্ন অনলাইন অর্থাৎ গ্রামীণ সহ যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেবাদানকারী প্রতিষ্ঠান, এখান থেকেও তো সরকার টাকা পায়, তাই না। এগুলিও আমরা আয়ের উৎস হিসেবে লিখতে পারি। বাংলাদেশ সরকারের ব্যয়ের যে বিভিন্ন খাত আছে, সেই খাতগুলো কী কী আলোচনা করুন। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু অনেক সহজ উত্তর দেওয়া, কারণ আমরা যদি ঘর থেকে বের হই তাহলে বিভিন্ন সুবিধা পাই, সরকারি বিভিন্ন সুবিধা পাই, ওই সুবিধাগুলি তো সরকার ব্যয় করে, ওখানে ওই সুবিধাগুলি দেওয়ার জন্য গভর্নমেন্ট ব্যয় করে, তাই না। তাহলে ওইগুলি কিন্তু খাত হিসাবে আমরা উল্লেখ করতে পারি। যাই হোক, একটু নিয়ম রক্ষার্থে সুন্দর করে লিখতে হবে, তাই না। তো সরকার যে বিভিন্ন উৎস থেকে আয় সংগৃহীত হয়, সেই আয়সমূহ বিভিন্ন খাতে ব্যয় হয়, সেই ব্যয়ের খাতগুলো নিম্নরূপ। আয়ের খাত সম্পর্কে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে ব্যয়ের খাত, তাই না। তো প্রথমে আসি প্রতিরক্ষা। তো প্রতিরক্ষা খাতে সরকারের একটি গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান ব্যয়ের খাত হচ্ছে প্রতিরক্ষা খাত। দেশ এবং তার জনসংখ্যাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ সামরিক ব্যবস্থাকে দক্ষ সমৃদ্ধ করার জন্য তাদের বিভিন্ন সামরিক শক্তির পরিচালনা, প্রশিক্ষণ প্রদান, বেতন ভাতা প্রদান, বিভিন্ন রেশন প্রদান বা সরঞ্জাম আদি ক্রয়ের জন্য সরকার একটি বৃহৎ অংশ ব্যয় করে থাকে, যেটি প্রতিরক্ষা খাত হিসেবে গণ্য। তো এই ব্যাখ্যা আমরা এর বেশ বাইরেও লিখতে পারবো, সবসময় নিজেদের মতো করে ব্যাখ্যা লিখবো, ব্যাখ্যা আমরা হয়তো পারবো। এরপর আসি শিক্ষা খাত। তো শিক্ষা খাত সম্পর্কে তো আমরা ব্যাখ্যা ভালোই দিতে পারবো, তাই না। সরকারের অন্যতম একটি খাত হচ্ছে শিক্ষা খাত, ব্যয়ের খাত, এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, দেশের শিক্ষকগণকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে
বিনা বেতনে পড়ানোর জন্য সরকার ব্যাপক হারে ব্যয় করে থাকে, যেগুলি শিক্ষা খাতে ব্যয় হিসেবে গণ্য। আচ্ছা, এখানে কিন্তু মাত্র 2 লাইন লিখেছি ছোট করে আমি এই ব্যাখ্যা আমরা পারবো, আমি 2-1 লাইন লিখে দেখাচ্ছি, কিন্তু ব্যাখ্যা বড় করে লিখতে হবে। যেমন এই যে স্বাস্থ্য চিকিৎসা খাত, এই সম্পর্কে তো ব্যাখ্যা লিখতে নিশ্চয়ই আমরা পারবো, তাই না? স্বাস্থ্য এবং চিকিৎসা খাত হচ্ছে আর একটি অন্যতম খাত ব্যয়ের। উন্নত স্বাস্থ্যসেবা এবং সাধারণ জনগণকে সেবা প্রদানের জন্য রাজস্ব আয় ব্যয় করে, রাজস্ব খাত আয় থেকে ব্যয় করে সরকার, এটি একটি গুরুত্বপূর্ণ খাত। বেসামরিক প্রশাসন বলতে বোঝাচ্ছে সামরিক প্রশাসন বাদে আর যে সমস্ত প্রশাসন রয়েছে, অনেক কর্মকর্তা রয়েছে, তাদের বেতনাদি পরিচালনা, তাদের অফিস পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় হয়, এটাও কিন্তু একটি বড় খাত ব্যয়ের জন্য। এরপরে পুলিশ ও আনসার বাহিনী, তাই না? দেশের অভ্যন্তরীণ যে সমস্ত সুরক্ষা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল পুলিশ এবং আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই বিশাল বাহিনীর বেতন সম্মানী সহ যে সমস্ত পরিচালনা বাবদ ব্যয় হয় তা সরকার বহন করে। এই খাতটা হচ্ছে সরকারের একটি অন্যতম খাত। আচ্ছা, ব্যাখ্যা কিন্তু যদি 20 মার্কসের জন্য আসে, বড় করে লিখতে হবে, আরও বারবার বলছি আমি। এরপরে পূর্ত বিভাগ বলতে বোঝায় যে রাস্তাঘাট তৈরি, ভবন, বিভিন্ন কালভার্ট তৈরি, বিভিন্ন নির্মাণ ব্যয়, যাতায়াত ব্যয়ের জন্য যে সমস্ত অবকাঠামোগত যে সমস্ত ব্যয় হয়, সে ব্যয় এই পূর্ত বিভাগ করে থাকে, তাই না? এটা কিন্তু বড় একটি খাত, সরকারের উন্নয়ন খাত। বিচার বিভাগ ও কারা বিভাগ, সরকারের আইনের সুষ্ঠু প্রতিষ্ঠার জন্য এই বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই বিচার বিভাগ পরিচালনা করা, বিচার বিভাগ ও কারা বিভাগের যে সমস্ত কর্মচারী রয়েছে, তাদেরকে বেতন ও ভাতাদি প্রদান করার জন্য সরকারের একটা বৃহৎ অংশ ব্যয় হয়, তাই না? আচ্ছা, সরকারি প্রশাসনিক ব্যয়, সরকারের যে সমস্ত মালিকানাধীন যে সমস্ত বিভাগ রয়েছে, যেমন আয়কর বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ, টেলিফোন বিভাগ, বেতার বিভাগ সহ আরও বিভিন্ন বিভাগ রয়েছে, সরকারি সচিবালয় সহ, এক্ষেত্রে পরিচালনা ও ব্যবস্থাপনা বাবদ যে সমস্ত বিপুল পরিমাণ ব্যয় হয়, এখানেও সরকারের একটি ব্যয়ের খাত হিসেবে গণ্য, তাই না? এছাড়া আরও লিখতে পারি সামাজিক উন্নয়ন বাবদ ব্যয়, জনগণের কল্যাণ আমোদ প্রমোদের ব্যবস্থার জন্য বিভিন্ন পার্ক, জাদুঘর, স্টেডিয়াম, লাইব্রেরি, পর্যটন কেন্দ্র, এগুলো সরকার প্রতিষ্ঠা করে, এদের জন্য তো ব্যয় হয়, এমনি তো তারা হয় না। এই ব্যয়ও সরকারের আরেকটি ব্যয় হিসেবে গণ্য। অপ্রত্যাশিত অনিশ্চিত ব্যয়, আনএক্সপেক্টেড, তাই না? প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এই যে বিভিন্ন রকম যে সমস্ত দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত ব্যয়গুলি হয়, যেমন বন্যা, খরা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে বাংলাদেশের বিভিন্ন সময় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ব্যয় হয়, তাই না? ব্যয় হওয়ার কথা ছিল না, তারপরেও হয়, এগুলিকে এই অনিশ্চিত ব্যয় বা অপ্রত্যাশিত ব্যয় বলে। এছাড়াও যুদ্ধ বিগ্রহ, হরতাল, অবরোধ ইত্যাদির কারণে অনেক সময় ব্যয় হয়। আবার অন্য দেশের যুদ্ধ হলেও বাংলাদেশে তার প্রভাবটা পড়ে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সময় ব্যয় আরও বেড়ে যায়। তো এগুলির পাশাপাশি আমরা আরও ব্যয়ের খাত পাবো, সেগুলি আমরা লিখবো, তাই না? আশা করি সবাই পারবো আমরা এটা, কারণ এই ব্যয়ের খাতের কোনো অভাব নেই বাংলাদেশে। আমি কয়েকটা এখানে উপস্থাপন করেছি। এর বাইরে বিভিন্ন সংস্থা রয়েছে, সরকারি সংস্থা, তাদের জন্য ব্যয় হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য সরকারের ব্যয় হয়, তাই না? বিশেষ করে এই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত সভা সমাবেশ হয়, তার জন্য ব্যয় হয়, সভা সমাবেশ বাবদ ব্যয়, অনেক ব্যয় আছে। কিন্তু এই ব্যয়গুলি আমরা সুন্দরভাবে খাতগুলি লেখার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। বই পড়লে আমরা আরও পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি কিভাবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা যেতে পারে, স্থানীয় আয় কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, তাই না? অর্থাৎ সরকার যে টাকা দিচ্ছে তার পাশাপাশি এই অভ্যন্তরীণ যে সমস্ত উৎস আছে সেখান থেকে আমরা কিভাবে আয় বাড়াতে পারি। 2016 সালে এই প্রশ্নটা একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তাই আজকে আমি মূলত সংক্ষেপে আলোচনা করব। আমার এই আলোচনাটা যদি মনে থাকে, আমরা পাশাপাশি যদি বই পড়ি ইনশাল্লাহ নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো। তো লক্ষ্য করি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থের প্রয়োজন, আর এই অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির মাধ্যমেই বিশেষ করে এই অর্থ তহবিল গঠন করা সম্ভব। নিম্নে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি অভ্যন্তরীণ ও স্থানীয় আয় বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করা হলো। তো আমি এখানে পয়েন্ট আউট করে পয়েন্টের ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আমরা আরও নিজেদের মতো করে ব্যাখ্যা আরও বড় করে লিখতে পারবো, আবার নিজেদের মতো করে পয়েন্ট আরও আমরা বাড়াতে পারবো, কম বেশি করতে পারবো, তাই না? বিদ্যালয়ের সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যালয়ের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের আয় বৃদ্ধি করা যায়। যেমন যদি বিদ্যালয়ের পুকুর থাকে, বাগান থাকে, আঙিনা থাকে, তাহলে সেগুলি যথাযথ ব্যবহার করতে হবে।
পুকুর যদি বড় পুকুর থাকে সেখানে মাছ চাষ করে মাছ এক্সট্রা মাছ সহ আরও যে সমস্ত বাগান থাকলে সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এই আয় কিন্তু বাড়ানো যায় বিদ্যালয়ের, তাই না? আচ্ছা, এরপরে আসি ছাত্র সংখ্যা বৃদ্ধি। শিক্ষার্থী যদি বৃদ্ধি পায়, তার শিক্ষার্থী থেকে যে আমরা বেসরকারি প্রতিষ্ঠান যে বেতন বাবদ ফি নেয়, তাহলে সেই টাকাও তো বৃদ্ধি পাবে। তাই শিক্ষার্থীর সংখ্যা যত বাড়বে এই এই অভ্যন্তরীণ আয় তহবিল সেই হারে বৃদ্ধি পেতে পারে। এরপরে আরও আছে, যত সময় শিক্ষার্থীদের বেতন আদায়, বেতন শিক্ষার্থী আছে কিন্তু বেতন ঠিকমতো আদায় হয় না, তাহলে তো আবার আয় বৃদ্ধি পাবে না, তাই না? শিক্ষার্থীদের বেতন যথাযথভাবে আদায় করতে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলির ব্যাখ্যা কিন্তু আমি কম করে দিচ্ছি, অল্প করে দিচ্ছি। আমরা এই পয়েন্টের ব্যাখ্যা আরও বড় করে নিজেদের মতো করে লিখতে পারবো। সেই জন্য পরিপূর্ণ বকেয়া আদায়, বেতন যদি বকেয়া থাকে সেই বকেয়া টাকা আদায় করার মাধ্যমে সম্ভব। ডোনেশন গ্রহণের মাধ্যমে সমাজে যে ধনী শ্রেণীর যে সমস্ত বিশেষ করে সমাজে বিশেষ সুনামধন্য ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে আমরা ডোনেশন নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক আয় বৃদ্ধি করা যায়, তাই না? পরিত্যক্ত আসবাবপত্র বিক্রয়, যে সমস্ত আসবাবপত্রগুলি পরিত্যক্ত হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, সেগুলি আমরা বিক্রি করার মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারি। এছাড়াও এই তহবিলের অপচয় রোধের ব্যবস্থা, তহবিল যাতে অপচয় না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ব্যয় হ্রাস পেলে কিন্তু আয় বৃদ্ধি পায়, তাই ব্যয়কে কন্ট্রোল করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন চালু, যেমন শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন চালু করলে ক্যান্টিন থেকে কিছু আয় হতে পারে, তাই না? যেমন আমাদের সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানের একটি বড় ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনটা ভাড়া দিয়ে আমাদের প্রায় প্রতি মাসে 80,000 টাকা আয় হয়, যেটা আমরা গভর্নমেন্টের কোষাগারে জমা দিই। কিন্তু এটা যদি বেসরকারি হতো তাহলে তো সেই আয়টা প্রতিষ্ঠানে থাকতো, তাই না? অথবা ক্যান্টিন চালু, আমরা ভাড়া না দিয়ে ক্যান্টিন প্রতিষ্ঠানের মাধ্যমে চালিয়েও আয় করা সম্ভব সঠিকভাবে চালানোর মাধ্যমে। তো ব্যাখ্যা কিন্তু এছাড়াও আমরা আরও যে সমস্ত উৎস আছে সেই উৎসগুলির নামও এখানে আমরা উল্লেখ করতে পারি। যেমন এই পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন কাগজ সহ আরও যে সমস্ত কাগজ আছে সেগুলি বিক্রি করে আমরা অর্থ এই বিশেষ করে অভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারি, তাই না? তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন কোর্স চালু করার মাধ্যমে, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু করার মাধ্যমে ইচ্ছে করলে পারে গভর্নমেন্ট এই বেসরকারিভাবে বিশেষ করে শিক্ষকদের দ্বারা নির্দিষ্ট কোর্স চালু করার মাধ্যমে সেই কোর্স থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবে সেখান থেকে তো আয় অর্জন করতে পারি, তাই না? এছাড়াও আরও রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত সার্টিফিকেট বিতরণ করা হয় সেখান থেকে, তারপরে হচ্ছে প্রত্যয়ন দেওয়া হয় সেখান থেকে অল্প কিছু টাকা রেখে, সেটা তো আয়ের একটি উৎস। এবং সেই আয়গুলি যদি সঠিকভাবে এই বিশেষ করে তহবিলে জমা হয়, এখানে একটি বিষয় হচ্ছে তহবিল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। তহবিল যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে নির্দিষ্ট আয় দ্বারা এই প্রতিষ্ঠানের তহবিল বৃদ্ধি পাওয়া সম্ভব। এই ছিল আজকের আলোচনা। আমি মূলত নিজেদের মতো করে বিভিন্ন বইয়ের পাঠ্য বইয়ের আলোকেও আলোচনা করেছি আমি। তো আমরা আশা করি আরও লিখতে পারবো নিজেদের মতো করে। প্রশ্নটা সহজ ছিল, কঠিন না, তাই না? শিক্ষা খাতে নানা ধরনের ব্যয় নিয়ন্ত্রণের উপায়সমূহ কী কী, তাই না? এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো বা পরীক্ষায় আসতে পারে, সেই জন্য আজকের আলোচনা। তো শিক্ষা খাতে উন্নতির জন্য শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? শিক্ষার মান উন্নয়ন করার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হয় তবে এই প্রতিষ্ঠানের তহবিল, বিশেষ করে তহবিলের ব্যবহার সঠিক হবে। কারণ অর্থ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যতই আয় থাক না কেন, যদি ব্যয় নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই সমস্যা হয়ে যাবে, মানে তহবিলের ঘাটতি থেকে যাবে। সেই জন্য তহবিল সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের বিশেষ করে বিভিন্ন এই স্বচ্ছতা, জবাবদিহিতা নির্ভর করে। নিম্ন শিক্ষা খাতে ব্যয় নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা করা হলো। আচ্ছা, এখানে আমি এই একটা করে পয়েন্ট বলবো, পয়েন্টের ব্যাখ্যা দিব, কিন্তু ব্যাখ্যা এছাড়াও আমরা নিজেদের মতো করে লিখতে পারবো, ঠিক আছে? ব্যাখ্যা এখানে যা লিখছি এটা লিখতে হবে এমনটি কথা না, আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। যেমন প্রথম পয়েন্টটা হচ্ছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় হ্রাস। শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের অপ্রয়োজনীয় ব্যয় হয়, আর এই অপ্রয়োজনীয় ব্যয়ের ফলে শিক্ষার মান বর্তমানে এই তহবিল শর্ট পড়ার কারণে উন্নত হচ্ছে না। তাই অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে বেসরকারি অনুদানে উৎসাহিত করা, সমাজের বিত্তবান শ্রেণীর নানা ধরনের বেসরকারি অনুদানে উৎসাহিত করতে হবে। বেসরকারি অনুদানের মাধ্যমে শিক্ষা খাতকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু, ঠিক আছে? উপানুষ্ঠানিক এবং বয়স্ক শিক্ষা কার্যক্রমগুলোকে, এনজিওগুলোকে উৎসাহিত করা,
অর্থাৎ উপানুষ্ঠানিক যে সমস্ত বয়স্ক প্রাক প্রাথমিক এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম রয়েছে সেগুলি এই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে এই বেসরকারিভাবে যেগুলি পরিচালিত হয়। শিক্ষা প্রশাসনের দক্ষতা বাড়ানো, শিক্ষা প্রশাসনের সম্পৃক্ত করতে হবে। দক্ষ এবং সৎ লোক নিয়োগদানের মাধ্যমে এই ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া আরও রয়েছে শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস। শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীর পড়াশোনা যাতে ঝরে পড়ে না যায় তাদেরকে সঠিকভাবে ধরে রাখতে হবে এবং এভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ শিক্ষার্থী যদি ঝরে পড়ে চলে যায় তাহলে বেতন দেবে কারা, পড়বে কারা, তাই না? সেই ক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত থেকে তাদের আন্তরিক হতে হবে। ঠিক আছে, শিক্ষা প্রশাসনের সাথে সবসময় যুক্ত থেকে বিভিন্ন আন্তরিকভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষা খাতের ব্যয় এদিক থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এবং এইখানে আরও একটি বিষয় হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস। আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস মানে কি? শিক্ষা প্রশাসনের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা রক্ষা করা যায়। আর এই কাজ করতে বিলম্ব হয়। বিলম্ব করার সময় অনেক সময় অর্থের বিভিন্ন সময় অপচয় হয়, তাই না? অর্থের অপচয় হয় বিলম্ব হওয়ার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে। সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যথাযথ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে। মনিটরিং, এটা তো খুব ফ্যাক্টর। শিক্ষা খাতে যথাযথ মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা না হলে অপচয় রোধ করা সম্ভব না। সেজন্য যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষা খাতের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিশেষে বলা যায়, এখানে পরিশেষে বলার আগে আমরা আরও কিন্তু লিখতে পারি, আরও কিন্তু পয়েন্ট নিজেদের মতো করে লিখতে পারি। যেমন এখানে বলা যায় যে এই সঠিক বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য সরঞ্জামাদির সঠিক ব্যবহার, তাই না? সম্পদের সঠিক ব্যবহার, এটা একটি ফ্যাক্টর। কিন্তু প্রতিষ্ঠানের সম্পদের সঠিক ব্যবহার, এর উপর আমরা পয়েন্ট আলোচনা করতে পারি। তারপরে দৈনন্দিন ব্যয় কমানো, এটির উপরে আলোচনা করতে পারি। এগুলো আমি মুখে বলছি, কিন্তু এইগুলোও কমানোর মাধ্যমে এই বিশেষ করে এই প্রতিষ্ঠানের তহবিল নিয়ন্ত্রণ করা সম্ভব। তো প্রিয় সুধীবৃন্দু, বিশেষ করে এর পাশাপাশি আরও আমরা নিজেদের মতো করে পয়েন্ট জানা থাকলে লিখব। বই পড়তে হবে, বই পড়লে আমরা আরও পয়েন্ট লিখতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।